উনি বা ওনার সাথে যারা ছিল তাদের বাঁচার কোনো স্কোপ নেই। উনি যেটা করেছেন আমার মনে হয় উনি সর্বকালের রেকর্ড তৈরি করে দিয়ে গেছেন। এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং আমার মনে হয় ওনারা যেটা করেছেন ওনাদের সেই সময় অনেক বেশি বিচক্ষণতা দেখানো উচিত ছিল বা মাননীয় মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন ওনাকে প্রিভেন্ট করা উচিত ছিল। কারণ আইন তো ওনারা জানেন। তিনি কমিশনারই হোক আর হাবিলদারই হোক আর সর্বাধিনায়কই হন, কেউ যেতে পারে না আনলেস দ্য কনসার্ন কোর্ট পারমিটস হিম। প্রত্যেকটি মানুষ কিন্তু জনসমক্ষে দেখতে পাচ্ছে ওনারা কি করতে পারেন। এতদিন লোকে বিভিন্ন রকম যেটা অ্যালিগেশন এই চোর, ওই চোর, হ্যান চোর, ত্যান চোর। এখন লোকে ফাইল চোর, ওই মোবাইল চোর এসব বলে বেড়াচ্ছে। পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং সাজাটা অনেক বেশি হবে। সিসিটিভির ফুটেজ না পাওয়া যায় সেটা ওনার বিপক্ষে যাবে। তৃণমূল চলে গেলেই রাজ্য বাঁচবে। তৃণমূল মানে আমি দয়া করে হাত জোর করে বলছি প্লিজ চলে যান। মানে আমরা একটু রাজ্যটাকে মানে শান্তিতে কাটাতে চাই। আর রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে চাই। এবং আমার মনে হয় এই কেসে মানে সর্বোচ্চ মাথা কোন দিকে আমরা কাকে পাবো এ ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আরো অনেক কিছু অপেক্ষা করছে। সারদার কেস থেকে আরম্ভ করে আজকের যে ঘটনা মাঝখানে আরজিকর অনেক কিছু অপেক্ষা করছে। আলটিমেটলি এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে এবং সেটাই মানে সম্ভবত হতে চলেছে। কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যকে বাঁচাবার কেউ নেই। দেখুন কেন্দ্র হোক, রাজ্য হোক যেকোনো সংস্থা যাদের ইনভেস্টিগেশন করার পাওয়ার রয়েছে তারা যদি কোনো বৈধ কোনো সার্চ বা কোনো সিজার করতে চায় বা কোনো অপারেশন চালাতে চায় সেক্ষেত্রে কিন্তু আহ, সেটা মাননীয় প্রধানমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক বা যে কেউ হোক না কেন তাদের কোনো এখতিয়ার নেই কোর্টের সেই বৈধতাকে আহ, সেখানে সেই যেখানে বৈধতা দিয়ে কোর্ট কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে পাঠাচ্ছে সেক্ষেত্রে হস্তক্ষেপ করা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা আপনারা ভালো করে বুঝে নিন যে এই ইনভেস্টিগেশনে যদি আপনাকে কোনোভাবে তার আপনার যে ইনভেস্টিগেশনটা হচ্ছে বা সার্চ বা সিজার যাই হোক না কেন সেটা যদি আপনার পছন্দ না হয় আপনাকে কোর্টে গিয়ে সেই কোর্টে গিয়ে বা তার থেকে হায়ার কোর্টে গিয়ে আপনাকে নির্দেশ নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ভারতবর্ষের আইন, এটাই সংবিধান স্বীকৃত আইন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন সেই জায়গায় ইন্টারফেয়ার করবেন তাহলে যে ধারাগুলো জন্য আমাদের ইডি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা পুরোটাই কি ধারা ওনার এগেনস্টে হতে পারে বা যারা সঙ্গে মানে অ্যাসোসিয়েশনে ছিলেন তার, তো সেক্ষেত্রে কিন্তু সেইগুলো নিয়ে অলরেডি মামলা দায়ের হয়েছে এবং অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্ট প্রত্যেকটা যারা ইন্টারেস্টেড পার্টি রয়েছেন এই কেসে তাদের বক্তব্য শুনতে দিয়েছেন। কারণ প্রথম দিনই তো কোনো অর্ডার ওইভাবে হয় না, অন্তর্বর্তী অর্ডার হয়েছে। তার পরবর্তীকালে আমরা যেটা অরিজিনাল যে অর্ডার যেটা আসবে তার জন্য অপেক্ষা করছি। তবে এটা বলাই বাহুল্য যে উনি পুরো ইনভেস্টিগেশনটাকে ট্যাম্পার করেছেন। উনি ইনভেস্টিগেশনে বাধা দিয়েছেন, সরকারি কর্মচারীদের কাজে বাধা দিয়েছেন। তারপরে যেটা আনঅথরাইজড এন্ট্রি যেটা করেছেন এবং সব থেকে বড় কথা সেই সার্চ বা সিজারে যেগুলো হয়তো বাজেয়াপ্ত করা হতো সেগুলোকে মানে বিনা পারমিশনে তুলে নিয়ে চলে এসেছেন। তাহলে সেক্ষেত্রে সেটা তো চুরির ধারাই হচ্ছে। সব থেকে বড় কথা ওই প্রেমাইসে উনি সশস্ত্র বাহিনী নিয়ে গেছিলেন যারা কোনোভাবেই ঢুকতে পারে না। তো এতগুলো জিনিস যখন আইনের একটা ভায়োলেশন হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক প্রবণতা উনি প্রকারান্তরে ভারতবর্ষের আইন ব্যবস্থা বা সংবিধানকেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। এর ফল কিন্তু সুদূর প্রসারী। আপনার কাছে দেবাশীষ একটা বিষয় জানতে চাইবো, সেটা হলো আপনি নিজে একজন আইপিএস অফিসারের দায়িত্ব পালন করে এসেছেন দীর্ঘদিন। আমি বলবো দেবাশীষ দা একজন মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেদিনকেই তার পরের দিন জনসভা করলেন এবং জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আমি সেদিনকে প্রতীক জৌনের বাড়ি অর্থাৎ লর্ডন স্ট্রিট এবং সল্টলেকে মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে গিয়েছিলাম। আমরা জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের সঙ্গে সেখানে একসাথে তার আগেই পৌঁছলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি। সেখানে দাঁড়িয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলছেন যে মুখ্যমন্ত্রী তো জেড প্লাস সিকিউরিটি জেড সুরক্ষা পান, তাই পুলিশ কমিশনার এবং ডিজিপি গেছেন। তাহলে কেউ যদি গুরুতর অপরাধ সংগঠিত করতে চান তাহলেও কি জেড প্লাস ক্যাটাগরিতে পুলিশ কমিশনার ডিজিপি সুরক্ষা দেন? আমি বললাম তো যদি মাননীয় প্রধানমন্ত্রীও যেতেন তার জন্য আইনটা একই ছিল। এক্ষেত্রে কোনো আইনের ভায়োলেশন হতে পারে না। মুখ্যমন্ত্রী হিসাবেই যান কি উনি পার্টির সর্বাধিনায়িকা হিসাবেই যান না কেন আইন ওনাকে এক্ষেত্রে কোনো রকম পারমিশন দেয়নি এবং পরবর্তীকালে আইন ওনাকে কোনো রকম ভাবে এই কেসের যে ট্রায়ালেও যে উনি যদি সুবিধা নিতে চান এটা কোনোভাবেই নিতে পারবেন না। কারণ ভারতবর্ষের আইনকে তাহলে ওনাকে চেঞ্জ করতে হতো। মানে এটা আমার মনে হয়
দেখুন, যারা নিজেরা মানে সর্বজ্ঞ হন এবং সবকিছু জানেন, তারা মনে করেন যে সবকিছুই তারা নিজেরা তৈরি করেন। উনি যেহেতু সর্বজ্ঞ, সবকিছু জানেন, গান গাইতে জানেন, গান রচনা করতে জানেন, লিখতে জানেন, এতগুলো বই আছে, এতগুলো ভাষা জানেন, এতগুলো ব্যাপারে ওনার দক্ষতা আছে, রকেট সায়েন্সে ওনার এত দক্ষতা আছে। আমার মনে হয় আইনটাও উনি নিজের মতো ইন্টারপ্রেট করেছেন। উনি তো নিজেকে একজন আইনজীবী বলেন, তো আইনের ছাত্র হয়ে এই ধরনের কি করে কাজ করেছেন, এটা কিন্তু অত্যন্ত গর্হিত অপরাধ। মানে মুখ্যমন্ত্রী হিসাবে যত বড় অপরাধ, সেম অপরাধ উনি করেছেন কিন্তু দলের প্রধানা হিসাবে। তো সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে উনি যে অ্যালিবাই নিন না কেন, সেটা কোনো অ্যালিবাই হিসাবে কোর্টে ধোপে টিকবে না। আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং যারা দেখেছি বা পুরো হয়তো বিশ্ব দেখেছে, তো এটা কি হতে চলেছে উনি নিজেও বুঝতে পেরেছেন। সেই জন্য যে মানে আমি কালকে আর্গুমেন্ট গুলো দেখছিলাম, এত খেলো এবং মানে তার মধ্যে কোনো যুক্তি ছিল না। এবং সব থেকে বড় কথা, যাই হোক না কেন আপনাকে আপনার কোনো অভিযোগ থাকলে সেটা কোর্টে গিয়ে বলতে হতো। উনি কেন গেলেন না কোর্টে? উনি তো নিজে মানে একজন আইনজীবী হিসাবে যেতে পারতেন। ওনার আর জেড প্লাস এর জন্য জেড প্লাস দেওয়া হয় যেন তার উপরে কোনো রকম অ্যাটাক না হয়। জেড প্লাস হিসাবে এটা দেওয়া হয় না যে কাউকে গিয়ে ভয় দেখানো বা যেকোনো প্রেমাইসে জোর করে ঢুকে যাওয়ার জন্য। এটা সংবিধান ওনাকে স্বীকৃতি দেয়নি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো দেবাশিস দা। সেটা হলো একদিকে আইপিএস অফিসাররা গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং একটা বিষয় গতকাল আদালতে অভিষেক মানু সিংভি রাজ্য সরকারের তরফ থেকে তারা এই প্রশ্নটা তুলেছেন আদালতে যে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সার্চ অপারেশনে গিয়েছিল সকাল ৭টার দিকে ৬টা ৪৫ থেকে ৭টার সময়, কিন্তু তারা রাজ্যের পুলিশকে তারা ইনফর্ম করেছে যে মেল পাঠিয়েছে সেটা ১১টার সময়। এটা এটা কি প্রমাণ করে এই যুক্তিটা? কি ব্যাপারটা যদি এতে কোনো আইনে কোনো যায় আসে না। ওনারা যদি কাউকে অ্যারেস্ট করে বা সিজার করার পরেও ইন্টিমেশন দিতেন, এর জন্য এই কেসের গ্র্যাভিটি কমে যেত না। আর সব থেকে বড় কথা, পিএমএলএ ইডি কে মানে আমাদের সর্বোচ্চ কোর্ট সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে এই ধরনের মানি লন্ডারিং এর কেসের ক্ষেত্রে। ফলে যে যুক্তিগুলো আমি আবার বলেছি অত্যন্ত খেলো যুক্তি, ওনারা অত্যন্ত মানে বিচক্ষণ এবং প্রজ্ঞ আইনজীবী। তারা যদি এই ধরনের আর্গুমেন্ট করেন, এবং সব থেকে বড় কথা, আমি কি আর্গুমেন্ট করছি, মানে এত বড় অপরাধ দেশে ঘটেছে যেখানে পরবর্তীকালে কিন্তু দেশের মানে এইটা যদি এস্টাবলিশ করতে চান ওনারা, তাহলে ভারতবর্ষের আইন আর কেউ মানবে না। কংগ্রেসের আমলেও কিন্তু যথেষ্ট পিএমএল এর কেসের অন্তর্গত ইডি বিভিন্ন রকম অ্যাকশন নিয়েছে, তখনও কেউ এই কাজ করেনি। সিটিং যারা মিনিস্টার ছিলেন তারাও অ্যারেস্টেড হয়েছেন, যারা সিটিং মুখ্যমন্ত্রী ছিল তারাও অ্যারেস্টেড হয়েছেন। কোনোদিন এই ধরনের কোনো রাজনৈতিক নেতা এই ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য উনি উদ্যত হননি। উনি যেটা করেছেন আমার মনে হয় উনি সর্বকালের রেকর্ড তৈরি করে দিয়ে গেছেন। আমি বলবো দেবাশিস দা, সুপ্রিম কোর্টে রাজীব কুমার, মনোজ ভার্মা এবং প্রিয়ব্রত বাবুকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আর্জি ছিল ইডির। কলকাতা পুলিশও কি কোথাও গিয়ে ফেঁসে গেল? রাজীব কুমারের অবসর আর কিছুদিন পরেই আমরা জানি জানুয়ারির শেষেই, তারপরে 3 ফেব্রুয়ারি সেকেন্ড হিয়ারিং রয়েছে, তিনিও কি বিপদে পড়ে গেলেন? দেখুন, আইনের রক্ষকরা যখন আইন ভাঙে তাদের ক্ষেত্রে কিন্তু সাজাটা অনেক বেশি হয়। সব থেকে বড় কথা, আইনের রক্ষক হয়ে আমি যদি নিজেই আইনটা ভাঙি এবং পরে গিয়ে কোর্টে অ্যালিবাই নিয়ে আমি ওনার সাথে মানে অ্যাসোসিয়েটেড হয়ে গিয়েছিলাম, সেটা কোনোভাবেই ধোপে টিকবে না। এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং আমার মনে হয় ওনারা যেটা করেছেন, ওনাদের সেই সময় অনেক বেশি বিচক্ষণতা দেখানো উচিত ছিল, বা মাননীয় মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন ওনাকে প্রিভেন্ট করা উচিত ছিল। কারণ আইন তো ওনারা জানেন, যে যদিও মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী, এনারা তো মানে প্রত্যেক দিনের যে ডে টু ডে যেটা আইনের ইমপ্লিকেশনস হয় সেটা তো বেশি জানেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের বাধা দেওয়া উচিত ছিল। ওনারা যদি ওনার কথা শুনে যে ব্যাপারগুলো ঘটিয়েছেন সেটা তো সিসিটিভি ফুটেজ যখন পাওয়া যাবে, যদি পাওয়া যায়, যদি ট্যাম্পার না করে দিয়ে থাকে, এটা তো আরো বেশি মানে রেকর্ডেড থাকবে। বা ওনারা ঢুকেছেন বেরিয়েছেন প্রেমিসেসে, ওটা তো সবাই দেখেছে। ফলে এক্ষেত্রে কিন্তু বিপদটা অনেক বেশি ঘনিয়ে আসবে। প্রিন্সিপাল কালকে আর্গিউ করতে গিয়ে রাজ্য সরকারের তরফে বললেন যে ইডি যখন তল্লাশি অভিযানে গিয়েছিল সেই সময় তাদের উচিত ছিল ভিডিও রেকর্ড করা। সেই ভিডিও রেকর্ড তো এখনো অব্দি সামনে এলো না। এই কি বলবেন এই প্রসঙ্গটা? ভিডিও রেকর্ড করা নিয়ে? সার্চ সিজারের যে পাঞ্চনামা তৈরি হয়, সেটা তো নীল রিপোর্ট, তার সাথে লিখে দেওয়া হয়েছে যে যা যা আমরা করতে গিয়েছিলাম বা যা যা করতে উদ্যত হয়েছিলাম সেটা ইডির হাত থেকে নিয়ে এসেছিল। সব থেকে বড় কথা, ইডি অফিসারের প্রথমে ল্যাপটপ নিয়ে এসেছিল, তারপর মোবাইল ফোন নিয়ে চলে এসছে। যা যা ওখানে ইকুইপমেন্ট ছিল উনি নিজে সদর্পে
মানে বীরত্বের সাথে সবকিছু নিয়ে এসছেন, তাহলে এই সমস্ত যুক্তি দিয়ে আরো নিজেরাই নিজেদের মানে ফাঁদে পড়ে যাচ্ছেন। এটা তো কি মানে আহ, এবং সেটা যে সিজার লিস্ট যেটা তৈরি হয়েছে, প্রত্যেকজনের ফ্যামিলি যে প্রেমাইসে ওটা ঘটেছে তারা সাইন করে নিয়েছেন। তো ফলে এটাতে এস্টাবলিশড হয়ে গেছে কেন কিছু হয়নি বা কিছু এভিডেন্স পাওয়া যায়নি, কেন নীল পাঞ্চনামা তৈরি হয়েছে। এক্ষেত্রে এই সমস্ত যুক্তি দিয়ে মানে ব্যাপারটাকে শুধু মানে কেসটা যাতে লিঙ্গার হয় কোনোভাবে, ইলেকশনটাকে মানে পরে যাতে এটা হিয়ারিং হয়, এই ব্যাপারটা ওনারা চেয়েছিলেন। এতে লাভ হবে না। ক্লিয়ারটাও কি তারিখ পে তারিখ, একাধিক তারিখের মধ্যে নির্বাচন পেরিয়ে আমার আর্গুমেন্ট শুনে সেটা মনে হয়নি। প্রথম দিনই হয়তো অর্ডার দিয়ে দিত, সেক্ষেত্রে আবার অ্যাপিলে চলে যেত। যেহেতু ওনাদের ডিফেন্স করার একটা সুযোগ দিয়েছেন, ওটা বলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, এটাকে মানে আমাকে না শুনে আমাকে অর্ডার দিয়ে দিল, সেটা পরবর্তীকালে সেই কথাটা উঠতো। ওই জন্য ওনাদের বক্তব্য শুনে কি বক্তব্য বলবেন, আমার মনে হয় না এখানে কোনো বক্তব্য আছে। যদিও কিছু ওই দেখুন, এটা লয়াররা কিছু টাকা পয়সা নেবে, এবং এখানে একটা বড় একটা, যেহেতু ওনারা এত বড় বড় আইনজীবী, তাদের বিভিন্ন রকম আর্গুমেন্ট রাখবেন, তার ফিস তো ওনারা নেন। কিন্তু আলটিমেটলি নিজেরাও জানেন কি ভুল করেছেন, ফেসে গেছেন পুরো। আমি বলবো রাজ্য সরকারের তরফ থেকে আগেই একটা ক্যাভিয়েট গঠন করা ছিল, কোথাও গিয়ে কি তারা বিপদের শঙ্কা পাচ্ছে? সেটা তো জানতোই কি করেছে। আর ক্যাভিয়েট মানে ওয়ান সাইডেড হিয়ারিং না করে যাতে অর্ডার না হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্যাভিয়েট করে রেখেছে যাতে প্রথম দিন হয়তো আরো স্ট্রিনজেন্ট অর্ডার হতো, সেটা নিজেদের ডিফেন্স করার চেষ্টা করে, এই যে টাইমটা কিল করছেন, এর জন্য ক্যাভিয়েট করেছেন। এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে কোনো ট্রায়াল কোর্টে যখন এই কেস যাবে, কে কাকে বাঁচাবে? এ তো এই মানে ডকুমেন্টেড এভিডেন্স, এর বাইরে গিয়ে কিছু হওয়া সম্ভব নয়। মানে এক্ষেত্রে নিজেরাই নিজের স্বীকার করে নিয়েছেন কি কি করেছি, তার বাইরে গিয়ে কোন রকম বিচার ব্যবস্থা ভারতবর্ষে এখন তৈরি হয়েছে বলে আমার জানা নেই। কোনো বিচারপতি ওনাদের বাঁচাতে পারবে না। দেবাশিস দা, আমি বলবো আপনি নিজে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মতো একটা পবিত্র পেশার সঙ্গে যুক্ত ছিলেন আমি বলবো। সেখানে দাঁড়িয়ে আজকে আইএএস অফিসার, আইপিএস অফিসার যারা মুখ্যমন্ত্রীর অধীনে যারা কাজ করেন, আহ, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আজকে হাইকোর্ট থেকে তাদের তাদের দায়িত্ববোধ, তাদের সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে, কতটা লজ্জার এই বিষয়। দেখুন, আমি একটা জিনিস আরো যোগ করতে চাই, যে যেটা আর প্রথম দিন গিয়ে হাইকোর্টে গিয়ে হই হল্লা করে কেসটাকে মানে বানচাল করলো ওই দিন হিয়ারিংটা। তারপরের দিন চিফ জাস্টিসের থেকে অর্ডার এলো যে যাতে কেউ ইন্টারেস্টেড পার্টি ছাড়া কেউ থাকতে পারবে না। তো এইটাও তো, এই যে প্রথম দিনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এটাও তো ওনারা নিজেদের দায়িত্ব পালন করতে পারেনি। আইনমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। তো ভারতবর্ষের সংবিধান তাকেও কোনো এই ব্যাপারে কোনো ক্ষমতা দেয়নি যে হাইকোর্টে গিয়ে এরকম মানে অভব্য আচরণ করা, যাতে হিয়ারিংটা না হয়, যাতে আর কেসটা পিছিয়ে যায়, এটাই একমাত্র উদ্দেশ্য ছিল। একটা কথাই বলতে পারি, আইএস আইপিএস অফিসারদের সংবিধান মেনে, আইন মেনে কাজ করার জন্য প্রভিশনস রয়েছে। এর বাইরে গিয়ে সে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তিনি যা বলছেন সেটা যদি আইনের ভাষা না হয় বা আইন তাকে পারমিট না করে, কোনোদিন করা উচিত নয়। আমার মনে হয় এই যে পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে, এর আগেও যে যে ঘটনাগুলো ঘটেছে, যতবার আইন ভেঙেছেন আইপিএস অফিসাররা বা আইএস অফিসাররা, এই প্রত্যেকটা ম্যাটার কিন্তু এবার সামনে আসবে এবং তাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। রাজ্য এবং ডিজিপির হয়ে অভিষেক মনু সিংভি বলছেন যে কিছু অচেনা লোক ওইদিন ওই জায়গায় ঢুকেছিল, এই খবর শুনেই সেখানে পৌঁছেছিলেন ডিজিপি। মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা যেহেতু পান, এই ধরনের তথ্য পেলে সেখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। ইডির অপর আইনজীবী আবার এসভি রাজু সওয়াল তুললেন যে এখানে ভয় দেখানো, ডাকাতি বা লুটপাটের মতো ঘটনা ঘটেছে, কি বলবেন? সত্যিই তো ঘটেছে ঘটনা। আর যদি কোনো অচেনা লোক বলে মনে হয়, তো সেক্ষেত্রে যিনি লোকাল থানা রয়েছে বা অফিসার ইনচার্জ, তাদের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য তাদের রিকোয়েস্ট করতে পারতেন। তারা যদি সেটা স্যাটিসফাই করতে পারতো, বা তারা একটা মেল করতে পারতেন, কোনো অন্যান্য মাধ্যমে যোগাযোগ করতে পারতেন, হোয়াটসঅ্যাপ চ্যাটে যোগাযোগ করতে পারতেন। সেটা না করে যেটা করেছেন, বা সংশ্লিষ্ট কোর্টের কাছে গিয়ে দেখতেন যে সেরকম ধরনের কোনো সার্চের অর্ডার আছে কিনা, সেটা না করে যেটা করেছেন, সেটা তো মারাত্মক ঘটনা। আর যদি এই, আমি ধরে নিচ্ছি যে এই স্পেশাল 26, সরি, এরকম একটা মুভি হয়েছিল যেটা আমরা দেখেছিলাম, যে সিবিআই এর লোকজন সেজে এরকম ভাবে যেত, সেটা যদি হতো, পরবর্তীকালে ওনারা তো বাইরে প্রেমাইসিসটা গার্ড করতে পারতেন। পরবর্তীকালে যখন বেরোতো, তারা যদি আইডেন্টিফাই নিজেদের না করতে পারতো, সেক্ষেত্রে তাদের তো আইনের প্রভিশন রয়েছিল কিছু করার। এটা না করে যা ঘটেছে, মানে সচেতন ভাবেই ঘটেছে। আর যার প্রেমাইসেসে এই ঘটনাটা ঘটেছে, তিনি নিজেই ফোন করে জানিয়েছেন, না এটা ঘটেনি। তো সেক্ষেত্রে আর পরবর্তীকালে থানা, আমি ধরে নিচ্ছি 11টার সময় মেল করেছে, 11টার সময় মেল করে জানিয়েছে, তো ইডি করেছে।
তারপরে কেন ঘটলো, তারপর চলে আসতে পারতেন। তারা বলছেন যে ততক্ষণে তো চলে গিয়েছেন, তারা সার্চ করে সমস্ত কিছু নিয়ে চলে গেছেন, তারপরে 11টা। না, পুরো ঘটনাটাই বলছি। যদি আমি ধরে নিচ্ছি তারা গিয়ে, তারা তো ইন্টারফেয়ার করতে পারে না, প্রেমাইসেসে ঢুকতে পারে না। তারা যে যুক্তিটা দিচ্ছেন 11টার সময় জেনেছেন, তারপরে তাদের উচিত ছিল এসে সহযোগিতা করা, সবকিছু ফেরত দিয়ে যাওয়া, নিজেদের ভুল স্বীকার করে নেওয়া, তাহলে তো এত বড় ঘটনা ঘটতো না। এটা তো শুধু নিজেদের যুক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা। এই যুক্তিতে কোনোভাবেই টিকবে না। তারা নিজেরাই বলছে 11টার সময় মেল পেয়েছি। তার মধ্যে যদি আমি ধরে নিচ্ছি তারা নিজেরা সমস্ত মাল বাজেয়াপ্ত করে নিয়ে চলে এসছে, তারপরে গিয়ে তারা আবার তো ইডিকে গিয়ে কোঅপারেট করতে পারতেন, কেন করেননি? একদমই। দেবাশিস, আমি একটা প্রশ্ন করব যে সত্যি এরকম কি কিছু ব্যাপার আছে আমরা জানি না, এবং রাজ্যবাসীও আমাদের চ্যানেলে প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোর উত্তর নেবো বলে এসছি, যে ইডির তল্লাশি অভিযানের সময় কি কোনোভাবে কলকাতা পুলিশ কমিশনার উপস্থিত থাকতে পারেন? কারণ এক্ষেত্রে ইডির তরফে দাবি করা হচ্ছে যে রীতিমতো তিনি তদন্ত প্রভাবিত করেছিলেন। এটা যদি আমি ধরে নিচ্ছি ভারতবর্ষের যিনি চিফ অফ আর্মি স্টাফ, তারও যদি ইচ্ছা হতো যেতে পারতেন না। মনে হতো যে এখানে কোনো আততায়ী বা আতঙ্কবাদী বাইরে থেকে এসে ঢুকেছে, তাহলেও কিন্তু তাকে কোর্টের পারমিশন নিয়ে যেতে হতো। তিনি কমিশনারই হোক আর হাবিলদারই হোক আর সর্বাধিনায়কই হন, কেউ যেতে পারে না, পারে না, পারে না, আনলেস দ্য কনসার্ন কোর্ট পারমিটস হিম। তো এক্ষেত্রে কমিশনারের পদ যে মর্যাদার যে গরিমা নিয়ে সেখানে স্পেশাল কোনো ফেসিলিটি নেওয়ার কোনো জায়গা নেই। একদমই। দেবাশিস, আর সব পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে, এবং আগামী নোটিশও ইস্যু করা হয়েছে, করেছেন বিচারপতি, যে আগামী 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে যাওয়া, মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া যাবতীয় ডিজিটাল ডিভাইসের তথ্য সংরক্ষণ করতে হবে, এবং তার সংলগ্ন এলাকা যেখানে তল্লাশি চলেছে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ, স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। এরপর কি হতে চলেছে? আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জিনিসপত্র যেগুলো সেগুলো সংরক্ষণ? দেখুন, আমরা বিভিন্ন কেসে দেখেছি, সেই সারদার কেস থেকে আরম্ভ করে অন্যান্য যা যা ঘটনা ঘটেছে, বিভিন্ন রেপ কেসের যখন ইনভেস্টিগেশন হয়েছে, সঙ্গে লাস্ট আমাদের যে অভয়ার কেস দেখেছি, সমস্ত এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে। এখানে ট্যাম্পার্ড হলে আরো বেশি ফাঁসবেন, তার কারণ হচ্ছে পুরো জিনিসটা ওনারা জনসমক্ষে করেছেন আর এভিডেন্স রেখে করেছেন, নিজেরাই স্বীকার করেছেন। আর সব থেকে বড় কথা, কোনো ট্যাম্পার্ড এভিডেন্স যদি পরবর্তীকালে পেশ হয়, তাহলে মাননীয় শীর্ষ আদালত কিন্তু ছেড়ে কথা এক্ষেত্রে বলবে না। তার কারণ হচ্ছে এভিডেন্স ট্যাম্পার করলে কারা করেছে এটা একদম, মানে যার কাস্টডিতে ছিল সেই করেছে, এটা একদম আইনত সিদ্ধ বলে, মানে তখন প্রমাণিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো ট্যাম্পার্ড এভিডেন্সও দেন বা অন্যান্য কিছুও দেন, সেক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য এক্ষেত্রে মানে ট্রায়ালে পানিশমেন্ট হওয়াটা নিশ্চিত। আপনি ঠিক যেমনটা একদম শুরুর দিকে বলছিলেন, যে একদিনেই তো চূড়ান্ত রায় ঘোষণা হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে বলা হতো যে শোনার সুযোগ দেওয়া হয়নি বা বেশ কিছু বিষয়। জাস্টিস এখানে লঙ্ঘিত হতো, সেই জন্য দেননি, যাতে পরবর্তীকালে কোনো অ্যাপিলেরও সুযোগ না থাকে। যখন ওনাদের অ্যাপিলের মানে ওনাদের বক্তব্য শোনা হবে, লিখিত আকারে জমা দেওয়া হবে, তারপরে কিন্তু মানে ওটার উপরেই হিয়ারিং শেষ হয়ে যাবে, তারপরে আর কিছু বলার থাকবে না। সেই জন্যই মাননীয় বিচারপতিরা এই ব্যাপারটাকে অ্যালাউ করেছেন। একদমই। এই প্রসঙ্গে বিচারপতি জে মিশ্র বললেন যে এখনকার দিনে সবাই সবকিছু জানতে পারে, এই মামলা 10 মিনিট শুনেই রায় ঘোষণা করতে পারতাম, কিন্তু এত সওয়াল জবাব হলো যে সুপ্রিম কোর্ট সবটাই রেকর্ডে রাখতে চায়, তারপর চূড়ান্ত একটা নির্দেশ দেওয়া হবে, নইলে আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে অপরাধীদের রক্ষা করার প্রবণতা তৈরি হতে পারে। এই ইঙ্গিত কি মুখ্যমন্ত্রীর জন্য বিপদ? দেখুন, কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি বা আরো যারা অনেক স্বনামধন্য আইনজীবীরা ছিলেন, তারা তো অনেক মানে ওখানে খুব চর্চিত এবং অনেক বড় নাম। তো সেক্ষেত্রে মানে কোনো রায় দিতে গেলে অবশ্যই সেই রায়ের পুরো জিনিসটা বিচারপতি আগে পিছে সবটা বেঁধে দিতে চায়। তো সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সেক্ষেত্রে সংশোধনের ব্যাপার না থাকে বা কোনো ভুল না ধরতে পারে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যা হতো ওই 10 মিনিটেই হয়ে যেত, এটাতেই ইঙ্গিতটা খুব স্পষ্ট। আমার মনে হচ্ছে যারা যারা সেদিন গেছিলেন তারা নিজেরাও জানেন তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছেন। মানে মানে কি বলবো, এখানে ঈশ্বরই মানে ভগবানই তাদের কিছু জন্য করতে পারেন, এর বাইরে মানে আমি যতটা পড়াশোনা করেছি বা আইন নিয়ে যতটুকু জানি, এর বাইরে আমার কিছু বলার নেই। যদি এরপরে কিছু দৈব বাণী বা দৈব নিঃসৃত হয়তো সূর্যের বছর আর আরো বেশি মানে নিউমারোলজি অনুযায়ী, তো আমার মনে হয় সূর্য তো সবকিছু মানে সবাইকে আলো দেয়, সবার চোখের সামনে আলো ফুটিয়ে তুলেছে যে এরা কি করে বেড়ায়। তো এতদিন মানে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ প্রমাণ করতে পারেনি,
এবার সূর্যের আলো নিজেরাই উদ্ভাসিত করে দিয়ে গেছে নিজেদেরকে। তো ফলে এটা খুব মানে একটা মানে সবকিছু আলোকিত হয়ে গেছে। এতদিন ধরে যে অ্যালিগেশন গুলো বিভিন্ন বিরোধী দল করে আসতো, সব প্রত্যেকটি মানুষ কিন্তু জনসমক্ষে দেখতে পাচ্ছে ওনারা কি করতে পারেন। এতদিন লোকে বিভিন্ন রকম যেটা অ্যালিগেশন, এই চোর, ওই চোর, হ্যান চোর, ত্যান চোর, এখন লোকে ফাইল চোর, ওই মোবাইল চোর এসব বলে বেড়াচ্ছে। অত্যন্ত দুঃখের। আমার মনে হয় সত্যিকারের আমাদের সাংবিধানিক পদে যারা রয়েছেন বা আইনের যারা রক্ষক রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত খারাপ বার্তা। পরবর্তীকালে এদেরকে এই সমস্ত পদের গরিমা যেদিন চলে যাবে, সেদিন কিন্তু আমাদের সাংবিধানিক সংকট তৈরি হবে। একদম আমার শেষ ছোট্ট কয়েকটা প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে অর্ডার দেওয়ার আগে বিচারপতি এও একটা বিষয় তুলে ধরলেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করেছেন এবং কার্যত এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে কলকাতার ইডি, সিবিআই অফিসারদের তদন্তের বিরুদ্ধে যেভাবে ধর্ণা হয়েছে, বিক্ষোভ করেছেন এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করার ব্যাপার হয়েছিল সেটাও অর্ডার দেওয়ার আগে বিচারপতি উল্লেখ করলেন। আমাদের রাজ্যের চিত্রটা কোথায় দাঁড়ালো বা দেবাশিস দা? আসলে কোত্থেকে? একে বলে হ্যাবিচুয়াল অফেন্ডার। প্রথম একটা করেছেন দেখেছেন, মানে পেরিয়ে গেছেন, পার পেয়ে গেছেন। তারপরে পরপর ঘটেছে। ফলে যেগুলো যেটা হতে চলেছে বা হবে পরবর্তীকালে, যে কোনো কেসের যখন ট্রায়াল হবে বা এই কেস যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে, এক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী যে ইনসিডেন্টস গুলো, ওগুলো ইনস্ট্যান্স গুলো তুলে ধরা হবে। তো এই তুলে ধরা ফলে যেটা হবে, সাজার মাত্রাটা এক্ষেত্রে অনেক বেড়ে যায়। তো এই ব্যাপারটা করে ভেবেছেন যে এটা আটকে নেব না, এটাই আমার ট্রেন্ড এবং আমাকে সবাই ভয় পায়, চমকায়, যেটা হয় না, মানে আমি সব থেকে বড়, মানে নোবডি ক্যান টাচ মি। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হলো, পুরনো যে মামলাগুলো ছিল সেগুলো এবার মানে ঘুম থেকে জেগে উঠবে। এবার প্রত্যেকটা জিনিস যদি যখন তার একটা মানে পুরো একটা মাত্রায় তার পুরো, এটাকে বলে ক্যাসকেডিং এফেক্ট। তো যে যখন এটা হবে তখন কিন্তু প্রত্যেকটা কেসেরই মানে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং সাজাটা অনেক বেশি হবে। এই প্রশ্নটা আমাদের করতেই হতো আপনার কাছে। আ আপনি নিজেও তো পুলিশের একজন সর্বোচ্চ যে র‍্যাংক একজন বড় আধিকারিক ছিলেন। আপনাকেও কি এরকম কোনো অনৈতিক চাপের মুখে মাথা নোয়াতে হয়েছে? দেখুন, আমি হয়তো কোনোদিন এই ধরনের কাজ করিনি বলেই আজকে আমার এই মানে জায়গা, না হলে আমি হয়তো চাকরিতেই থাকতাম এবং আহ, একটা আমার নিজস্ব দায়িত্ব পালন করতাম। পরবর্তীকালে আমার চাকরি ছেড়ে আসার এটা একটা অন্যতম কারণ। সবাই সবকিছু করতে পারে না, সবার দ্বারা সবকিছু হয় না। তো কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে এইভাবে চাপ দিয়ে বা অন্যান্য ভাবেও নতি স্বীকার করানো যায় না। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। তার বাইরে আমার কাছে মানে এর পুরো লাইন অফ, যেটা মানে কি বলবো, একটা যদি আমি একটা লাইন ড্র করি, সরলরেখা টানি, এদিকে ন্যায় এদিকে অন্যায়, ন্যায়টাকে ন্যায় বলবো, অন্যায়টাকে অন্যায় বলবো, সেটাই আমার নেচার। এর বাইরে কোনোদিন কিছু করতে পারি না। একজন আইপিএস অফিসার হিসেবে একাধিক তদন্ত করতে হয়েছে, একাধিক ইনভেস্টিগেশন করতে হয়েছে। আমি বলব আজকে গতকাল যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, এরপর কি ইডি তদন্তের গতি আরো বাড়াবে নাকি আগের মতোই তদন্ত চলবে? গত ৭২ ঘন্টায় ইডি অফিসারদের ভিড় বাড়ছে কলকাতায়। এর সংকেতটা কি এই মানে এইদিকে? দেখুন, ইডি তো এত বেশি মানে এদের হেনস্থা করা হয়েছে বিভিন্ন কেসে। সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানকে বাড়িতে গেছিল সার্চ করতে, তাদের মারধর করা হয়েছিল, বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিল। আরো বিভিন্ন জায়গায় এরা আক্রান্ত হয়েছে, সিবিআইও আক্রান্ত হয়েছে, তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারাও জানে যে এই কেসের যদি মানে তাদের এগেনস্টে যে উল্টো অ্যালিগেশন আছে, তারা নাকি কিছু করতে পারে না। বছরের পর বছর ধরে তারা কেস ফেলে রাখে, তাদের কোনো সদিচ্ছা নেই। আমার মনে হয় তারা নিজেদেরই স্বার্থে এবার নিজেদের প্রমাণ করার জন্য বাকি কেসের যা ফাইনাল চার্জশিট হতে পারে, ইনভেস্টিগেশনের যে ফাইনাল যেটা রূপ হতে পারে, সেটা খুব শিগগিরই নিয়ে আসবেন। এটা ওদের নিজেদেরও মর্যাদার প্রশ্ন, ওরা এইভাবেই কাজ করবেন। দেখুন, আমরা তো এখন পলিটিক্যাল পার্টির লোক, আমরা শুধু আমাদের ভিউজটা তুলে ধরতে পারি, আলটিমেটলি প্রমাণ করার দায়িত্ব তাদের। অনেকেই অনেক স্পেকুলেট করছেন, অনেক কথা বলছেন যে ইডির অফিসারদের বন্দুকে কি সেদিনকে গুলি ছিল না। এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে দেবাশিস দা। ইডির সত্যি সেদিনকে কি করণীয় ছিল আর কি করণীয় ছিল না দেবাশিস দা? কি দেখুন, ইডি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ক্যামের ইনভেস্টিগেশন করে। ইডি কখনো বন্দুক, কোনোদিন আগে ইডি মানে নিরাপত্তা রক্ষী নিয়েও কোনোদিন মানে নিজেদের সিকিউর করে তদন্ত করতে যেত না। পশ্চিমবঙ্গে এই ট্রেন্ড চালু হয়েছে কারণ এটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড। তো নিজেদের সেফ বা সিকিউর করার জন্য এই ব্যবস্থাপনা ইডি ফাইন্যান্সিয়াল স্ক্যামের কোথায় কোথায় কি কি হয়েছে সেগুলোকে তার এভিডেন্স কালেক্ট করে। ইডি বন্দুক
বা গুলি নিয়ে তদন্ত করা কাজ নয়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে ইডি তাদের যদিও সেদিন প্রোটেক্ট করতে পারতো, কিন্তু সহজে ওভারকাম করে আরো হয়তো খারাপ খারাপ ধারা ওনাদের মানে দিতে আমাদের রাজ্যের যে প্রবণতা, ইডি সেটা নিঃসন্দেহে তাদের সর্বোচ্চ অথরিটিকে জানিয়ে সেই ডিসিশন নিয়েছে। এবং যেটা ডকুমেন্টেড প্রুফ যেটা পেয়ে মানে সেদিন এস্টাবলিশড হয়ে গেছে, তারপরে কেস উনি তো নিজেই নিয়ে গিয়ে কেসে জড়িয়ে নিয়েছেন, আর ইডি কষ্ট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তো তৃণমূলটা না বাজলে রাজ্য বাজবে কি? তৃণমূল চলে গেলেই রাজ্য বাঁচবে। তৃণমূল মানে আমি দয়া করে হাত জোর করে বলছি, প্লিজ চলে যান। মানে আমরা একটু রাজ্যটাকে মানে শান্তিতে কাটাতে চাই, আর রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে চাই। সত্যি কি দেবাশিস দা, ইডি কি নির্বাচনী যে সমস্ত মানে কৌশল সেগুলো লুট করেছে ইডি? মুখ্যমন্ত্রী তো দেখুন, নির্বাচনী কৌশল লুট করার মতো মানে তদন্ত ইডি করে, হ্যাঁ নির্বাচনী কৌশল তখনই, এটা কেন ওনার ভয় হচ্ছে যে নির্বাচনী কৌশলটাই যদি মানে কালো টাকাতে বা ওই প্রসিডস অফ ক্রাইমে হয়, তখন তো ইডি তার মধ্যে ইন্টারভেন করবে। যদি করে থাকে তার জন্য, তাহলে তো উনি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি উনি তো এস্টাবলিশ করে দিলেন, তাহলে ইডি এখানে ইডির কিছু রোল নেই। ইডি সেখানে যদি প্রসিডস অফ ক্রাইমে কোনো ব্ল্যাক মানি বা যেটা মানে আনঅথরাইজড এন্ট্রি যদি ঢোকে, তাহলে ইডি তো তার তদন্ত করবে। সেক্ষেত্রে যদি করেও থাকে সেটা কোনো অন্যায় কাজ করেনি। একদমই আমি বলবো যে একদিকে পুলিশ জানালো যে ওই দিন সিসিটিভি কাজ করছিল না আইনগতভাবে, এই যুক্তি কি মুখ্যমন্ত্রীর পক্ষে যেতে পারে নাকি এতে আরো সন্দেহ বাড়বে? অন্যদিকে আমি বলবো রাজ্য সরকার কি আগের অভিজ্ঞতা অনুযায়ী সময় মতো হলফনামা জমা দেবে নাকি সময় ক্ষেপণ করবে? দুটো জিনিস হচ্ছে, যদি মানে ধরুন সিসিটিভির ফুটেজ না পাওয়া যায়, সেটা ওনার বিপক্ষে যাবে। আর যারা যারা ধরুন সত্যি হয়তো যাদের এভিডেন্স ছিল, মানে যেগুলো কালেক্ট করলে ডকুমেন্টেড এভিডেন্স যাদের এগেনস্টে পাওয়া যেত, তারা বেঁচে যেতে পারে, কিন্তু উনি বা ওনার সাথে যারা ছিল তাদের বাঁচার কোনো স্কোপ নেই। আর ২ নম্বর কথা হচ্ছে যে দেখুন এই এভিডেন্স গুলো এতটাই সূক্ষ্ম, আমার মনে হয় এক্ষেত্রে এভিডেন্স কালেকশন করাটা ইডির অন্য সোর্স থেকেও খুব একটা কোনো ব্যাপার নয়। এই ইনভেস্টিগেশন প্রায় শেষ হয়ে এসছে। আর এক্ষেত্রে ভোট এলো কি না এলো, ইডির ইনভেস্টিগেশনের অনেক মানে দীর্ঘ, কারণ প্রচুর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্টস কালেক্ট করতে হয়, সময় লাগে। তবে আমরা চাইবো যত তাড়াতাড়ি এটা শেষ হয়, কারণ এর ব্যাপ্তি ভীষণ বড়, কিন্তু এবার ইনভেস্টিগেশন শেষ হওয়া উচিত। ছোট দুটো প্রশ্ন আপনার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈন এরা এখনো চুপ কেন? দেখুন, তারা তো প্রথমতই বুঝতে পেরেছেন যে মানে খুব দুজনেই খুব শার্প ব্রেনের, বুঝতে পেরেছেন তো কি জন্য কি হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পেরেছেন যে এর ফল কি হতে পারে। আর সব থেকে বড় কথা, আমি প্রতীক জৈনের বাড়িতে ঘটনা ঘটছে, আহ, মুখ্যমন্ত্রী চলে এলেন সেই ঘটনাকে রুখতে। প্রতীক জৈন সেটা, উনি কি ওর কোনো সাহায্য চেয়েছিলেন? তিনি কি এরকম মোবাইলে কোনো মেসেজ পাঠিয়েছিলেন বা কাউকে দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন হেল্পের জন্য? সেটা দেখা উচিত, নিশ্চয়ই করেননি। এতটা বোকা প্রতীক জৈন নন। আর ২ নম্বর কথা, অভিষেক ব্যানার্জি, আমরা যতটা জানি আইপ্যাককে অভিষেক ব্যানার্জি হায়ার করে নিয়ে এসছে। তো সেক্ষেত্রে তার তদন্তের ব্যাপ্তি সম্পর্কে মানে অভিষেক ব্যানার্জি অতি অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে উনি মনে হয়, উনি তো নিজেকে নতুন প্রজন্মের নেতা বলেন, অবশ্যই যারা গেছিল তাদের থেকে একটু বেশি বুদ্ধিমান ছিল। সেই জন্য উনি অনেক ব্যাপারটাকে আগে থেকে অনুধাবন করে, যেটা ওনার ওপিনিয়ন ফর্ম করা উচিত, উনি সেই কাজটাই করেছেন। এবং আমার মনে হয় এই কেসে মানে সর্বোচ্চ মাথা কোন দিকে, আমরা কাকে পাবো, এ ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। একদমই দেবাশিস দা, আমি বলবো রাজীব কুমারের অবসর রয়েছে ৩১শে জানুয়ারি এবং পরবর্তী শুনানি মানে ৩রা ফেব্রুয়ারি। এই সময়ের ব্যবধান কি মামলার উপর কোনো আইনগত বা প্রক্রিয়াগত প্রভাব ফেলতে পারে? রাজীব কুমার কি ফেঁসে গেল? উনি তো অলরেডি অনেকগুলো নামও খ্যাত। অলরেডি পিটিশনে যা লেখার লেখা আছে, এখান থেকে বেরোবার কোনো জায়গা নেই। সে উনি অবসরই নেন যাই হন না কেন, এই মামলা চলতে থাকবে। এবং তার জন্য পরবর্তীকালে আরো অনেক কিছু অপেক্ষা করছে। সারদার কেস থেকে আরম্ভ করে আজকের যে ঘটনা মাঝখানে আরজি কর, অনেক কিছু অপেক্ষা করছে। পরপর এক এক করে হয়তো সবকিছু উঠে আসতে পারে। একদমই আমি বলবো দেবাশিস দা, সেদিনকে মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি গেলেন এবং সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে এলেন। এই ফাইল কোন কোন ফাইল নিতে হবে? একাধিক ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হলো। মুখ্যমন্ত্রী জানলেন কি করে এত অল্প সময়ের মধ্যে? উনি আহ, মানে ইডি অফিসারদের মোবাইল নিয়েও চলে এসেছেন। তো কি বলছেন? মানে কালকে তো সুপ্রিম কোর্টে হিয়ারিং এ শুনেছি, এবং এটা কেউ বিরোধও করেনি। ফলে কি করেছেন না করেছেন, মানে ওনার মনে হয় সেই সময় মাথা কাজ করছিল কিনা আমি বলতে পারবো না। এরকম ঘটনা যে কেউ ঘটাতে পারে, আর ওটা কার কি, উনি যদি বলেন যে
আমি আমার দলের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে চলে এসেছি, তাহলে ইডি অফিসারের কি ওনার দলের হয়ে কাজ করছিল? এ সমস্ত যুক্তি কি করে, মানে কারা বুদ্ধিদাতা পরামর্শদাতা, মানে ভয়ঙ্কর। মানে এর থেকে আমার মনে হয় মানে বাজার থেকে ভালো লোকজনকে, মানে যারা একটু শিক্ষিত লোকজনকে হায়ার করা ভালো। প্রশ্ন একটা, এই প্রশ্নটাই করেই শেষ করে দেবো অনুষ্ঠান। সেটা হচ্ছে আহ ৮ই জানুয়ারির পর কলকাতা হাইকোর্টে এই মামলার যখন শুনানি চলছিল, কলকাতা হাইকোর্টের যে অবস্থা আমরা প্রত্যেকে লক্ষ্য করেছিলাম দেবাশিস দা, একদম সেই ঘটনার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি রীতিমতো বলছেন যে একদম যন্তর মন্তরের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে, মানে রীতিমতো, এবং আদালতকে একদম যন্তর মন্তরের মতো অবস্থা করা হয়েছিল। হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিতে বাধ্য হয়েছেন, শুনানির সময় আইনজীবী ছাড়া কোর্টের মধ্যে কেউ যাবেন না, ভার্চুয়ালি শুনানি করা হয়েছে। তখন বিচারপতি মিশ্রকেও বলতে শোনা গেল যে খুবই বিরল পরিস্থিতি। এটা কি আমাদের রাজ্যের যে আইন পরিস্থিতি সমস্ত কিছু কি কোথাও গিয়ে ললেসনেস একটা, সেটা কি বাইরের সামনে আমাদের চিত্রটা আরো প্রকট হলো? দেখুন, এটা তো প্রকট হওয়ার কিছু নেই, প্রকট হয়েই আছে। আমরা ওই যে বলে না, ওই পালকের নতুন, এই মুকুটে নতুন পালক যোগ করলাম, অলরেডি হয়েই আছে। এটা যেটা হলো, এতদিন ধরে মানে পুরো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন বিচারপতি বা বহির্বিশ্বর কাছে হয়তো পুরোটা জানা ছিল না, এটা হয়ে গেল। পরবর্তীকালে এটা আমাদেরকে কিচ্ছু করতে হবে না, আলটিমেটলি এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে এবং সেটাই মানে সম্ভবত হতে চলেছে। কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যকে বাঁচাবার কেউ নেই। মুখ্যমন্ত্রী চাইছেন কিনা মুখ্যমন্ত্রী জানেন। দেখুন, হয়ে গেলেও তো ওনার তো কোনো সুবিধা হবে না, কিন্তু রাজ্যের মানুষ বেঁচে যাবে।